এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। প্রিয় ভাই বোনেরা, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। আপনার বুলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলের নেতা আপনারটাই কবুল, আপনি মেনে নিলাম। মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে নোটিশ দিব। আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। এখন কিছু কিছু বিষয়ে আমার না বললেই নয়। আজকে মাননীয় সংসদ নেতা বগুড়া সফরে আছেন, তিনি নেই। তার প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, জনজীবনে কোনো দুর্ভোগ না আসে, সেজন্য আমরা একটা টলারেবল মাত্রা পর্যন্ত এই সব জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি হতে দেই নাই। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। একবারে শেষের দিকে এসে আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না, এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে। একটা গ্রাহকের কথা আছে না, ওষুধ দিব কোথা, সারা গায়ে ব্যথা। গত 17 বছরে এত বেশি দলীয়করণ করা হয়েছে। এটা আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করতে পারি নাই এখনো। সিজন আসুক না, তারপরে না পাম্প চালু হবে। কিন্তু মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নগুলি করেছে, আমরা জানতাম এই প্রবলেমগুলি আছে, এবং আমার আগের উত্তরের ভিতরে সবগুলি প্রশ্নের উত্তর দেয়া আছে। যেমন আমি অস্বীকার করি না, আমরা খুঁজে পেয়েছি যে পাম্পের যে ড্রাইভার ওটা ঘুষ দিয়ে দিত না, কিনে নিত। তবে পাম্পের ড্রাইভারের কাছে এলাকার যে জমিগুলি এটা জিম্মি থাকতো, এটা অস্বীকার করি না। আমরা ইনকোয়ারি করে পেয়েছি যেটা যে কার্ড, প্রিপেড যে কার্ড, ওই কার্ডও এর পকেট থেকে থাকতো, এই ডেলিভারি করতো। এই জন্যই তো এতগুলি সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে। নাচের সংস্কৃতি, গানের সংস্কৃতি, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। আমাদের দেশে মাননীয় স্পিকার গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে। আমরা দেখলাম বাসসের প্রধানকে মব করা হয়েছে। বরিশাল আদালতের প্রাঙ্গণে মব হয়েছে। সুপ্রিম কোর্ট লয়ার্স রুমে মব হয়েছে। ডেইলি স্টার, প্রথম আলো ভাঙা হয়েছে। চট্টগ্রামে 1.5 বছর আগে নেচে গেয়ে নাচ এবং গানের মাধ্যমে মব তৈরি করে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না, 2 বার না, কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। মাননীয় স্পিকার, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় এবং পরিষ্কার করে বলতে চাই, কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয়, তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে। কিন্তু এটা আমি আমার ফেসবুকে লিখে দিয়েছি, আজকে পোস্ট করেছি। কিন্তু ওই ভদ্রলোক এখন পর্যন্ত আমরা জানি না এইসব সাইবার কার্যক্রমের সাথে জড়িত কিনা, এখন পর্যন্ত আমি জানি না, আর কেউ জানতে পারে। সুতরাং ওই ভদ্রলোক যদি সাইবার কার্যক্রমে জড়িত থাকে এবং এই লোকটা সেইটাই যদি ওই লোকই হয় যে লোকটা আমি চিনি, এবং সেই লোকটাই যদি এই কার্যক্রমে জড়িত হয়, তা আমি মনে করি আমাদের সকলের স্বার্থে, এই যে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, যে একজন মানুষের মানহানি করা, একজন মানুষের কুৎসরচনা করা, কুরুচিপূর্ণ কোনো বক্তব্য রাখা যায় না। তো এর মধ্যে দেখা হয়েছে মাননীয় স্পিকার, একটা সাইবারের ইনফরমেশন কালেকশন করে আমরা দেখেছি বিভিন্ন পদ্ধতিতে। এই কালকে থেকে জানার পর থেকে আমরা কালেকশন করেছি, তাদের দেখেছি এক ভদ্রলোক, এই হাসান নামে তার ভদ্রলোক, তিনি অনেক কিছু কার্যক্রমের সাথে জড়িত, ম্যান পাওয়ারের সাথে জড়িত, মানুষ এক্সপোর্টের সাথে জড়িত। ভাই আমার কথা শেষ করতে দেন কাইন্ডলি। আচ্ছা, এবং ইয়ের সাথে মানি লন্ডারিংয়ের সাথে জড়িত, এরকম অনেক ইনফরমেশন এখানে আছে। এটাও কতখানি সঠিক তা আমি জানি না। কাজে আমার বক্তব্য হলো, এই ভদ্রলোকই যদি সেই ভদ্রলোক হয় যিনি এই সাইবার কার্যক্রমের সাথে জড়িত, তা আমি মনে করি তার এইটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারের, এবং এটা
পর্যালোচনা করা উচিত এটা সঠিক কিনা। যদি সঠিক হয় আমি মনে করি সেটা আইনের আওতায় আনা উচিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি নিয়মিত আমাদের আপডেটগুলো দেখতে পারেন। দর্শক, আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার 11টি কমিশন করেছিল। 11টি কমিশনের মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক আছে, স্বাস্থ্য আছে, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার করে যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা ওষুধের, বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারবে, সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। কিভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। তারা শুধু সংবিধান এই বিষয়ে কথা বলে। প্রিয় ভাই বোনেরা, দেখেন তারা কিভাবে বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা দুদিন আগের ঘটনা, এই গতকালকের ঘটনা, ময়মনসিংহের ওদিকে একটি জেলায় একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করত, তারা বিয়ে শাদী করেছে, তাদের পরিবারের সমস্যা দেখেছেন আপনারা, ফেসবুকে দেখেছেন না? কিন্তু সাথে কি এটাও দেখেছেন একটি পারিবারিক, একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে? দেখেছেন আপনারা সবাই? প্রিয় ভাই বোনেরা, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই, কৃষক কার্ড করতে চাই, ইমাম মুয়াজ্জেম সাহেবদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করতে চাই, খাল খনন করতে চাই, বৃক্ষরোপণ করতে চাই, দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য বিদেশে এবং দেশে কর্মসংস্থানের কথা করতে চাই। এইসব ব্যাপারে কোনো কাজ করে না। দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা দেখছি যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যেই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে পেলেন, স্বৈরাচার বলেছিল 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? সেই একই ভূত কিন্তু আবার এদের উপরেও সাওর করেছে। দেখেন কেমন আন্দোলন কথা বলে আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়। ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতন, যে ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল, 172 দিনের হরতাল ডাকা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। দুইটা সবাই তো বলতেছে, আপনি কি বললেন একটু আগে, যে বললেন যে অবিস্মরণীয় অর্জন 60 দিনের, এটা বলেছে, হ্যাঁ, দাবি করেছে। এটা দাবি করেছে। এখন এটার মধ্যে পলিটিক্যাল রেটরিক্স আছে।
এ ধরনের কথা না বলাই ভালো। আমরা অর্জনটা কোন দিক থেকে দেখব? অর্জনটা দেখব জনগণের দিক থেকে। জনগণ কি পাচ্ছে? জনগণ কি জিনিসপত্রের দাম কম পাচ্ছে? ঘুষ ছাড়া চাকরি হচ্ছে? জননিরাপত্তা নিশ্চিত হয়েছে? হ্যাঁ, মানুষের হাহাকার কি কমেছে? এগুলো দিয়ে মূল্যায়ন কিন্তু হবে। রনি ভাই, তার মানে এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর মধ্যে সরকারের সফলতার ব্যাপার আছে, হ্যাঁ কিছু জায়গায় আছে, কিছু জায়গায় সরকার যে মানে ব্যর্থতা আছে সেটা সরকারও স্বীকার করছে। কেন হচ্ছে সেটা প্রধানমন্ত্রী যেরকম বলছেন, অন্যান্য এমপিরা বলছেন, বাবুল ভাইয়া কতগুলো জায়গায় বললেন। তো ফলে এই যে জায়গাটা সব মিলে, আরেকটা হলো সরকার মানেই খারাপ, এটার যে একটা কালচার আমরা 17-18 বছর ধরে দেখে আসছি। ফলে সেক্ষেত্রে সরকারকে একটা ভিলিফাই করতে খুবই সহজ। কিন্তু এখানে একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে একটা পুনর্গঠন করার প্রক্রিয়ার মধ্যে আপনি দেখবেন আপনার যে নোবেল বিজয়ী আইনে 18 মাস তো বসাইছিলেন, কী করে দিয়ে গেছে। হ্যাঁ, ফলে এখন বিএনপি সরকারকে ব্যর্থ বানানো খুবই সহজ, খুবই সহজ। আমি মনে করি এখানে যে 60টার ইয়ের কথা বললো, এগুলো মাত্র উদ্যোগ। এটা মানে এটা প্রাথমিক লক্ষণ হিসাবে দেখেন। আমি আপনার এর আগে মনে হয় বলছিলাম যে আইন মানতে হবে কাকে? আইন জনগণ মানবে এটা আশা করে লাভ নেই। আইন মানতে হবে আগে অথরিটিকে। দেশের সর্বোচ্চ অথরিটি আইন মানে কি মানে না, সে ট্রাফিকে দাঁড়ায় থাকে কি থাকে না, সে একজন কর্মীর মতো চলাফেরা করে কি না, সে কোদাল নিয়ে নাইমা গেছে কি না, গেছে তো। তার মানে অথরিটি যখন আইন মানবে, এটা ক্যাবিনেটের উপর চাপ তৈরি করবে, এটা এমপির উপর চাপ তৈরি করবে, এটা জনগণকে সম্মিলিত। বিএনপি দেখেন, বিএনপির রাজনীতিটার পাওয়ার হাউস কিন্তু তার নেতাকর্মীরা না, পাওয়ার হাউস তার জনগণ। বিএনপি নেতাকর্মীদের ভোটে তো এত বড় মেজরিটি পেয়ে সরকার গঠন করে নেই, এটা জনগণের ভোটে করছে। ফলে জনগণের সাথে এই যে ক্ষমতার সম্পর্ক স্থাপন, এটার জন্যই তো আমরা গণঅভ্যুত্থানের কথা বলি, এটার জন্যই তো আমরা জুলাইয়ের কথা বলি। ফলে বিএনপিকে ওই জায়গায় হাঁটতে হবে, এবং ওই জায়গায় হাঁটার ক্ষেত্রে তার যদি এই ক্যাবিনেট যোগ্য মনে না হয় ফায়ার, তার যদি এই মন্ত্রী যোগ্য মনে না হয় তাহলে চলে যাবে, অসুবিধা কি? লোকের অভাব নেই, বিএনপি সব কিছুর ক্রাইসিস আছে, খালি লোকের কোনো ক্রাইসিস নেই, প্রচুর লোক পাইপলাইনে আছে, এটা কোনো সমস্যা না। ফলে আমি যেটা ক্রাইসিস দেখি বিএনপি, সবাই তো সফলতার কথা বলতেছে, অনেক উন্নয়ন অগ্রগতির কথা বলতেছে, আমি বিএনপির বড় দুইটা চ্যালেঞ্জের কথা বলি আজকে এই পর্বে। একটা হলো পলিটিক্যাল সোসাইটি এবং পপুলিজম। পলিটিক্যাল সোসাইটি মানে হলো সিভিল সোসাইটি বলে যেটা আমরা তথাকথিত। এই সিভিল সোসাইটি বা পলিটিক্যাল সোসাইটি ফাংশন করে অলওয়েজ ইস্টাবলিশমেন্টের সাথে থেকে, পাওয়ারের সাথে থেকে। এখন আপনি যখন পাওয়ারের ভাগ তারে দিবেন না, তখন সে আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, খুব স্বাভাবিক। যেমন এখন এই যে অনেক মানে নমস্য তথাকথিত প্রগতিশীল, তথাকথিত বুদ্ধিজীবী, তারা যে একটা সেকুলার রাইট উইংয়ের পক্ষে বা একটা আপনার একটা সেকুলার ডানপন্থী রাজনীতির পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে, এটা কি তারা দাঁড়াচ্ছে ওই রাজনীতি তারা পছন্দ করে এই কারণে? নো, তারা দাঁড়াচ্ছে যে বিএনপি সরকারের সাথে বিএনপি সরকার হয়তো তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রপার মূল্যায়ন করছে না, বা পাওয়ার শেয়ারিংয়ে গুরুত্ব দিচ্ছেন না, বা জায়গা দিচ্ছে না। এই কারণে আজকে বিএনপি খারাপ হয়ে যাচ্ছে তাদের কাছে। এই কারণে তারা একটা আল্ট্রা ফেসিস্ট রাইট উইং শক্তিকে তারা শক্তি যোগাচ্ছে, তাদের সভা সেমিনারগুলোতে যাচ্ছে, তাদের পক্ষে মতামত উৎপাদন করছে। ফলে পলিটিক্যাল সোসাইটির সাথে বিএনপির এই যে গ্যাপ, এই গ্যাপটা, এবং এই পলিটিক্যাল সোসাইটি আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হইতে কীভাবে সহযোগিতা করছে এটা আমরা জানি। ফলে আমাদের একটা যে নিউ পোলারাইজেশন যেটা আমরা বলি, আমাদের একটা নতুন বাংলাদেশপন্থী পলিটিক্যাল সোসাইটি বা সিভিল সোসাইটি লাগবে, যেটা ক্ষমতার ভাগ তারে না দিলেও জনগণের পক্ষে কথা বলবে। সেটা কি আপনি সেটা কে তৈরি করবে, কিভাবে হবে? সেটা তৈরি করতে হবে, নাহলে বিএনপির কপালে শনি আছে, এক নাম্বার। আরেকটা হলো পপুলিজমের যে জোয়ার, পপুলিজম, এই যে কথায় কথায় ফটোকার্ড, ভুয়া হাইপ তৈরি করা, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে এই পর্যন্ত বিএনপি কত অসহায় দেখেন। বিএনপির বিরুদ্ধে 800-র উপর গুজব, সরকারি দল, তার মধ্যে বাংলাদেশের সব পাওয়ারফুল ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছে প্রধানমন্ত্রী নিজে। আমরা বারবার বলেছি প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের সমালোচনা করেন, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনার কোড রক্ষা করতে হবে। কিন্তু আজকে তারেক রহমানকে গালাগালি করা একটা কালচারে পরিণত হয়েছে। আপনি ব্যক্তি তারেক রহমানকে কেন অপমান করবেন? তারেক রহমানের বিরুদ্ধে একটা ন্যারেটিভ পলিটিক্স এখানে 17-18 বছর ধরে উৎপাদন করা হয়েছে। এখন এটা চায়ের মুখে, আগে তো এক আওয়ামী লীগ করতো, এখন এটা বাম, তথাকথিত বাম, গুপ্ত, তথাকথিত 11 দল, আওয়ামী লীগ, চায়ের ফ্রন্ট থেকে গালাগালি শুরু হয়েছে। অবস্থা তো আরও খারাপ, আগের চেয়ে বিএনপির অবস্থা আরও ভালনারেবল। তো ফলে 60 দিন তারা উদযাপন করতে পারে, তারা অনেক সফলতার কথা দেখতে পারে। আমি দেখতে পাচ্ছি পলিটিক্যাল সোসাইটি নতুন করে যে শেপ নিচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল সোসাইটির সাথে এই তথাকথিত প্রগতিশীলদের সাথে আল্ট্রা ফ্যাসিস্টদের যে একটা সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে,
নতুন করে যে একটা মোয়ামেলাত হচ্ছে, এটা একটা বাংলাদেশের জন্য নতুন অশনি সংকেত। এবং এটা যে কোনো মতাদর্শগত ঐক্য তা না, এটা পুরোটাই ধান্দাগত ঐক্য। এই লোকগুলো যে জামাত করে বা আল্ট্রা ফ্যাসিজম করে বা পলিটিক্যাল ইসলামী দল সমর্থন করতে, সেই দাবি আমি করছি না। আমি বলছি এই যে পলিটিক্যাল সোসাইটি বা সিভিল সোসাইটি, এটার সাথে ইস্টাবলিশ, এই যে তারা ইউনুস সরকারকে 5 বছর 10 বছর কেন রাখতে চেয়েছিল, কারণ হলো এই নন পলিটিক্যাল অ্যাক্টর, যেটা আমরা 1/11-এর সময় দেখেছি, এই অ্যাক্টরগুলো ক্ষমতার ভাগ পায় এই ধরনের শক্তিগুলো থাকলে, এই জন্য তারা এদেরকে পছন্দ করে। আর পপুলিজম, জনপ্রিয়তাবাদ যেটা, হ্যাঁ, এই জনপ্রিয়তাবাদ অলওয়েজ একটা ফ্যাসিজম ডাইকে আনে। এটা আজকে দেখেন, আজকে তারা কথায় কথায় হাইপ তৈরি করে বিএনপির সমালোচনা আপনি করেন, কিন্তু যেভাবে ডিফেম করা শুরু হয়েছে বিএনপির সমালোচনা করার জন্য বিএনপির সমর্থকরাই যথেষ্ট। এই যে বাবুল ভাই আমার থামাই দিল সমালোচনা করার, মানে থামাই দিল মানে আমাকে কমপ্লিমেন্ট করার চেষ্টা করলো, হ্যাঁ, এবং আমাকে যে বিএনপির দালাল বলা হয়, অথচ আমি যেভাবে বিএনপির সমালোচনা করছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, এটা আপনি দেখেন কোন দালাল করতেছে। তো ফলে আপনি দেখেন এখানে বিএনপির সমালোচনা করার জন্য বিএনপির সমর্থকরাই যথেষ্ট। বাইরের যারা করতেছে তারা তো প্রত্যেকটা ক্রাইসিস মুভমেন্টের ফটোকাটার রাজনীতি করতেছে, প্রোপাগান্ডার রাজনীতি করতেছে, করে এই হতাশাকে আরো দ্বিগুণ বাড়ায় তুলতেছে। এটা তো কোনো সমাধান না। ফলে কনস্ট্রাকটিভ পলিটিক্সে ফেরার জন্য বিএনপিকে আসলেই একটা গণতান্ত্রিক সমাজ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। সেই সমাজ নির্মাণের জন্য এই যে ফ্যাসিবাদী কাঠামো, এই কাঠামোর মধ্যে যারা গুপ্তভাবে ঢুকা ছিল, এখন যারা নতুন নয়া বিপ্লবী হয়েছে, তাদেরকে একটা নতুন পলিটিক্যাল আপনার এটা বলে যে গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারে ফাংশন করতে হবে। না হলে এখানে আসলেই সরকারের পক্ষে একা এইভাবে একটা এই ফ্যাসিস্টিক পুরো কাঠামোর মধ্যে, যেখানে আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কী করছে এটা বলে শেষ করি, সেটা সে খুন, গুম, জেল, জুলুম এগুলো তো করছেই, সবচেয়ে বড় ক্ষতি হলো মোরাল ক্যারেক্টার ভেঙে দিয়ে গেছে। এই মোরাল ফ্যাব্রিক রিস্টোর না করতে পারলে আপনি দেশ কীভাবে গঠন করবেন? সেই মোরাল ক্যারেক্টার রিস্টোর করার পদ্ধতি কি তারেক রহমানকে গালাগালি করা? মোরাল ক্যারেক্টার রিস্টোর করার পদ্ধতি কি বিরোধী দলের কথায় কথায় প্রোপাগান্ডা করা? এই যে আমরা এত কথা বলি, হ্যাঁ, এই প্রত্যেকটা কথার বিকৃতভাবে প্রচার করা হয়। এই তেল নিয়ে আমি বলছি যে মজুদও নাই, সংকটও নেই। মানে কি, মজুদ দূর করতে পারলে সংকট চলে যাবে, এইটাকে আমি বলছি তাহলে কোনো সংকট নেই বলে